আজকে আমরা ওয়ার্কশিটের আরও একটি ম্যাথ করব। তো আজকে যে ম্যাথটি করব সেটি বিবি অনার্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার 2015 সালে আসছে। তা বোর্ডে আমি একটা ওয়ার্কশিটের গড় করে রাখছি 10 কলাম। আর প্রশ্নে যে ট্রায়াল ব্যালেন্স থাকে সেই ট্রায়াল ব্যালেন্সটা আমরা জানি ওয়ার্কশিটে প্রথমে তুলে নিতে হয়। তো প্রশ্নে ট্রায়াল ব্যালেন্সটা যেভাবে আছে হুবহু সেভাবে তুলে নিলাম। আর ট্রায়াল ব্যালেন্সের ডেবিটের টাকা ডেবিটে লিখলাম, ক্রেডিটের টাকা ক্রেডিটে লিখলাম। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, এডিশনাল ইনফরমেশনে যে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া থাকবে সেই অ্যাডজাস্টমেন্টগুলোর জার্নাল দিতে হবে। তো আমাদের প্রথম এডিশনাল ইনফরমেশনে বলা আছে ক্লোজিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুয়েড এট টাকা 2,95,000, মানে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 2,95,000 টাকা। তো সমাপনী মজুত পণ্য মানে কি, বছর শেষে যে মজুত পণ্যগুলা যে পণ্যগুলা আনইউজড রয়ে গেছে সেগুলোকে বলা হয় সমাপনী মজুত পণ্য। তো কোনো খরচ যদি অব্যবহৃত থেকে যায় সেটাকে আমরা কি বলি, সম্পদ বলি। এই জন্য ক্লোজিং ইনভেন্টরি নামক সম্পদ আমাদেরকে বৃদ্ধি করতে হবে। আবার চলতি বছরে যেহেতু পণ্যগুলো আমরা পারচেজ করছি কিন্তু ব্যবহার করতে পারি নাই, এই জন্য চলতি বছরে পারচেজ নামক খরচটাকে কমাই ফেলতে হবে। তো ক্লোজিং ইনভেন্টরির জাবেদা হবে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট। তো আমরা এখানে দেখতেছি আমাদের ক্লোজিং ইনভেন্টরি নামে কোনো হিসাব নাই, এই জন্য আমাদেরকে ক্লোজিং ইনভেন্টরি নামে একটা হিসাব লিখতে হবে, ক্লোজিং ইনভেন্টরি ডেবিট। আমরা অ্যাডজাস্টমেন্টের ঘর করতেছি, অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি এই জন্য টাকাগুলো অ্যাডজাস্টমেন্টের ঘরে বসবে। তো ক্লোজিং ইনভেন্টরি ডেবিট কত টাকা, 2,95,000 টাকা। পারচেজ ক্রেডিট, তো পারচেজ আছে, পারচেজটা নতুন করে লেখার প্রয়োজন নাই, পারচেজে ক্রেডিট পাশে আমরা 2,95,000 টাকা লিখে ফেলবো। তো লিখে ফেললাম। এরপর আমাদের 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টটাতে বলা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ফর টাকা 1,800 নট ইয়েট এক্সপায়ার, মানে এখানে বলা হয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 1,800 টাকা এখনো কি হয় নাই, নট ইয়েট এক্সপায়ার, মানে এখনো 1,800 টাকা খরচ হয় নাই। কি হয় নাই, খরচ হয় নাই, মানে মেয়াদ শেষ হয় নাই। তা আমরা দেখতেছি আমাদের এখানে একটা ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 27,800 টাকা। তো এখান থেকে 1,800 টাকা এখনো কি হয় নাই, খরচ হয় নাই বলছে। তো খরচ যেহেতু হয় নাই, এখন আমাদেরকে খরচ কমাই ফেলতে হবে আর অগ্রিম সম্পদ বৃদ্ধি করতে হবে। তো এটার জন্য এই জন্য জাবেদা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, মানে যেহেতু এটা নট এক্সপায়ার বলছে, মানে মেয়াদ শেষ হয় নাই, এই জন্য অগ্রিম বীমা বাড়াইতে হবে। তো এই জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর খরচ কমাইতে হবে, খরচ কমলে ক্রেডিট, এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে আমরা ক্রেডিট করব। তা আমরা দেখতেছি আমাদের এখানে প্রিপেড ইন্স্যুরেন্স নামে কোনো হিসাব নাই, এই জন্য আমাদেরকে প্রিপেড ইন্স্যুরেন্স নামে একটা হিসাব লিখতে হবে, প্রিপেড ইন্স্যুরেন্স। তো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট কত টাকা, 1,800 টাকা। অ্যাডজাস্টমেন্টের ডেবিট করে 1,800 টাকা। ক্রেডিট করব কি, ইন্স্যুরেন্স এক্সপেন্স কে ক্রেডিট করব। তো আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সে ক্রেডিট পাশে আমরা 1,800 টাকা বসাই ফেলবো। এরপর 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলা আছে অফিস স্যালারিজ অ্যাক্রুয়েড বাট নট পেইড টাকা 2,900, মানে অফিস স্যালারিজ মানে অফিসের বেতন বকেয়া আছে এখনো পরিশোধ করা হয় নাই। তো কোনো খরচ যদি বকেয়া থাকে খরচও বৃদ্ধি করতে হবে, আবার বকেয়া খরচ নামক দায়ও বৃদ্ধি করতে হবে। এই জন্য এটার জন্য জাবেদা হবে অফিস স্যালারিজ এক্সপেন্স ডেবিট, অফিস স্যালারিজ পেবল ক্রেডিট। অফিস স্যালারিজ এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করব, অফিস স্যালারিজ পেবল নামক দায় বৃদ্ধি করব। তো আমরা এখানে দেখতেছি আমাদের স্যালারিস এক্সপেন্সটা আছে, এই জন্য স্যালারিস এক্সপেন্সটা নতুন করে লেখার প্রয়োজন নাই। আমরা স্যালারিস এক্সপেন্সকে ডেবিট করব, অ্যাডজাস্টমেন্টে ডেবিট করে লিখব স্যালারিস এক্সপেন্স। কত টাকা বকেয়া আছে বলছে, 2,900 টাকা বকেয়া আছে, এই জন্য স্যালারিস এক্সপেন্স ডেবিট 2,900। তো স্যালারিস পেবল নামক দায় বৃদ্ধি করতে হবে, তো এটা যেহেতু লেখা নাই এটা নতুন করে লিখতে হবে স্যালারিস পেবল। স্যালারিজ পেবল দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য আমরা স্যালারিজ পেবলটাকে ক্রেডিট করলাম। তো কত ক্রেডিট করব, 2,900 টাকাকে ক্রেডিট করব। এরপর আমাদের
4 নাম্বার অ্যাডজাস্টমেন্টটাতে বলা আছে গুডস মানে পণ্য, গুডস টেকেন বাই দ্য প্রফিটর, প্রফিটর মানে মালিক, ফর পার্সোনাল ইউজ, মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য 2500 টাকার পণ্য উত্তোলন করছে, তাহলে এটার কারণে ব্যবসায়ের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো এটার জন্য যাবেদা হবে ড্রয়িং ডেবিট, আর পণ্য উত্তোলন করার কারণে ক্রয় হ্রাস পাবে, ক্রয়ের ইংরেজি হচ্ছে পারচেজ, তাহলে যাবেদা কি হবে, বাংলায় যদি বলি বাংলায় হবে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, ইংরেজিতে হবে ড্রয়িং ডেবিট পারচেজ ক্রেডিট। আমরা দেখতেছি আমাদের এখানে ড্রয়িং নামে হিসাব আছে, এই জন্য আমরা আর নতুন করে এটা লেখার প্রয়োজন নাই। ড্রয়িং ডেবিট অ্যাডজাস্টমেন্টের ড্রয়িং বরাবর ডেবিট পাশে আমরা লিখবো হচ্ছে 2500 টাকা। তারপর আমাদের পারচেজ ক্রেডিট, এই যে পারচেজ আছে এটার সাথে আরো যোগ করব, কত যোগ করব, 2500 টাকা এখানে যোগ করে দিব, 2500 টাকা। তা আশা করি তোমরা সবাই বুঝতেছো এটা। তারপর আমাদের 5 নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলা আছে সেলস ওমিটেড ফ্রম রেকর্ডস 13700, সেলস ওমিটেড, ওমিটেড মানে হচ্ছে বাদ পড়া, তার মানে বিক্রয় 13700 টাকা বাদ করছে, বাদ করছে মানে অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় মানে হচ্ছে দাঁড়ে বিক্রয়, আর দাঁড়ে বিক্রয় যাবেদা হচ্ছে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট, আর ইংরেজিতে যাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তো এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এটা নতুন করে লেখার প্রয়োজন নাই, অ্যাকাউন্ট রিসিভেবল বরাবর ডেবিট পাশে আমরা লিখব হচ্ছে 13700। ক্রেডিট হচ্ছে সেলস ক্রেডিট, তো সেলসটাও লেখার প্রয়োজন নাই, সেলসটা আমাদের এখানে আছে, সেলস ক্রেডিট পাশে লিখব, কত টাকা লিখব আমরা, 13700। তারপর আমাদের 6 নাম্বার অ্যাডজাস্টমেন্ট বলা আছে ডেপ্রিসিয়েশন টু বি প্রোভাইডেড ফর ইকুইপমেন্ট, টাকা 3700, মানে ইকুইপমেন্টের উপর অবচয় দত্ত বলছে 3700 টাকা, তো ডেপ্রিসিয়েশনে যাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আমাদের এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা নাই, তাহলে এটা নতুন করে লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা নতুন করে লিখতে হবে কত টাকা, 3700 টাকা, তো অ্যাডজাস্টমেন্টে ডেবিট করে 3700 টাকা লিখব। এরপর আমরা ক্রেডিট করব হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের এটা আছে 19 নম্বরে, তো আমরা এটা লেখার প্রয়োজন নাই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বরাবর ক্রেডিট পাশে আমরা 3700 টাকা লিখে ফেলবো, লিখলাম। আমাদের 7 নাম্বার অ্যাডজাস্টমেন্টে বলা আছে টাকা 4000 রেন্ট রেভিনিউ স্টিল আনআর্ন, আনআর্ন মানে অনুপার্জিত, অনুপার্জিত মানে এখনো আয় হয় নাই, কত টাকা রেন্ট রেভিনিউ আয় হয় নাই এখনো, 4000 টাকার রেন্ট রেভিনিউ এখনো আয় হয় নাই, যেহেতু আমাদের আয় হয় নাই আয় কমাই দিতে হবে, দায় বাড়াই দিতে হবে, তো আমরা জানি আয় কমলে ডেবিট দায় বাড়লে ক্রেডিট, এই জন্য যাবেদা হবে রেন্ট রেভিনিউ ডেবিট আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট, কত টাকা, 4000 টাকা। তো আমাদের এখানে রেন্ট রেভিনিউ নামে একটা হিসাব আছে কিনা আমরা একটু দেখি, আছে রেন্ট রেভিনিউ, রেন্ট রেভিনিউ মানে রেন্ট ইনকাম, তো রেন্ট ইনকাম নামে যেহেতু হিসাব আছে এটা নতুন করে লেখার প্রয়োজন নাই, রেন্ট ইনকাম ডেবিট, তো আমরা এখানে ডেবিট পাশে লিখব কত টাকা, 4000 টাকা। ক্রেডিট হবে কি আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট, তো এটা যেহেতু নাই এটা নতুন করে লিখতে হবে আনআর্ন রেন্ট ইনকাম ক্রেডিট, ইনকাম মানে রেভিনিউ, আনআর্ন রেন্ট ইনকাম ক্রেডিট, তো কত টাকা লিখবো, 4000 টাকা ক্রেডিট পাশে, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে লিখলাম। এরপর আমাদের আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তবে আমরা দেখতেছি আমাদের ট্রায়াল ব্যালেন্সে একটা অ্যাডজাস্টমেন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ব্যাংক লোন 6% বলা আছে, এটাও একটা অ্যাডজাস্টমেন্ট, মানে ব্যাংক লোনের উপর সুদ ধরতে হবে কত পার্সেন্ট, 6%, তো আমরা দেখতেছি এখানে ইন্টারেস্ট এক্সপেন্স নামে কোনো কিছু নাই, তার মানে ব্যাংক লোনের ইন্টারেস্টটা এখানে বকেয়া আছে, আর কোনো খরচ যদি বকেয়া থাকে যাবেদা হচ্ছে কি খরচ বকেয়া থাকলে খরচও বৃদ্ধি করতে হবে দায়ও বৃদ্ধি করতে হবে, এই জন্য ব্যাংক লোনের ইন্টারেস্ট বকেয়া থাকার কারণে যাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি করলাম আর ইন্টারেস্ট পেয়েবল নামক দায় বৃদ্ধি করলাম, এই জন্য ইন্টারেস্ট পেয়েবলটা ক্রেডিট হবে, আর টাকা হবে ব্যাংক লোনের কত পার্সেন্ট, 6%, তো আমাদের এখানে ব্যাংক লোন দেখতেছি আছে হচ্ছে ক্রেডিট পাশে 58000 টাকা, এই যে 58000 টাকা আছে 58000 টাকার 6%
পার্সেন্ট, 58,000 টাকা 6% আসবে হচ্ছে আমাদের 58,000 টাকার 6%। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা তারিখ ছিল, তারিখটা হচ্ছে আমাদের ব্যাংক লোনের ক্ষেত্রে তারিখটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ ছিল। এটা যেহেতু ডিসেম্বরের 31 তারিখ, তার মানে আমরা এটার উপর কোনো ইন্টারেস্ট ধরতে হবে না, কারণ বছরের শেষ তারিখে এই লোনটা করা হয়েছে। কয় তারিখে করা হয়েছে? ডিসেম্বরের শেষ তারিখে এই লোনটা ধার্য করা হয়েছে। যেহেতু ডিসেম্বরের শেষ তারিখে এই লোনটা ধার্য করা হয়েছে, এই জন্য এটার এখনো সুদ জমা হয় নাই। তার মানে আমাদের সুদের জাবেদাটা আর দিতে হচ্ছে না, তাহলে আমাদের জাবেদা শেষ। তো এটা শেষ হলে আমাদেরকে আরো দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা নেট ইনকামের গড় করতে হবে, নেট ইনকাম বা নেট লসের গড়। তারপর আরেকটা হচ্ছে টোটালের গড়। এবার আমাদের কাজ কি? আমাদের এবার কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্টের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আমাদের বের করা। তা আমরা যদি এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বের করি, তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখতেছি ব্যাংক ক্যাশ অ্যাট ব্যাংক 35,000 টাকা লেখা আছে, অ্যাডজাস্টমেন্টে কোনো টাকা আসে নাই, তাহলে এখানে কত টাকা থাকবে? 35,000 টাকা থাকবে। এরপর ডিসকাউন্টে আমাদের অ্যাডজাস্টমেন্টে আসে নাই, ডিসকাউন্ট আগের মতো যা আছে তাই থাকবে। ওপেনিং ইনভেন্টরি আমাদের ডেবিট পাশে আছে 2,55,000 টাকা, ক্রেডিট পাশে দুইটা আসছে, একটা হচ্ছে 2,95,000 টাকা, সরি ওপেনিং ইনভেন্টরিতে আমাদের অ্যাডজাস্টমেন্টে কোনো কিছু আসে নাই, তাহলে ওপেনিং ইনভেন্টরি যা আছে তাই থাকবে 2,55,000 টাকা। এরপরে আমরা দেখতেছি আমাদের পারচেজ ডেবিট পাশে আছে 2,90,000 টাকা, আমাদের ক্রেডিট পাশে আসছে হচ্ছে 2,95,000 টাকা, আবার 2,500 টাকা আসছে, তাহলে একটা ডেবিট এগুলা ক্রেডিট, তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে। আর যেহেতু আমাদের ডেবিট বড়, বিয়োগফল ডেবিট পাশেই বসবে, তাহলে 2,90,000 থেকে সরি 6,90,000 থেকে 2,95,000 আর 2,500 যদি বিয়োগ করি, আমাদের ডেবিট পাশের ব্যালেন্স বসবে হচ্ছে 3,91,700, 3,91,700। এরপর আমাদের ব্যাড ডেটস এক্সপেন্স দেখতেছি কোনো কিছু নাই, তাহলে আগে যা আছে তাই থাকবে, মানে আমাদের অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেটস এক্সপেন্স আসে নাই, তাহলে আগে 30,000 ছিল, এখনো ডেবিট পাশে 30,000 টাকা থাকবে। এরপরে রিটার্ন দেখতেছি 24,000, আমাদের অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে রিটার্ন 24,000 24,000ই থাকবে ডেবিট পাশে। স্যালারিস এক্সপেন্স ডেবিট পাশে আছে 36,500, এখানেও অ্যাডজাস্টমেন্টে ডেবিট পাশে আসছে 2,900, যেহেতু দুইটাই ডেবিট, দোনোটা যোগ করে ডেবিট পাশে বসবে, তাহলে যদি দোনোটা যোগ করি আমাদের, তাহলে এটা আসবে 39,400, 39,400। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 42,000 টাকা ডেবিট, অ্যাডজাস্টমেন্টও আসছে ডেবিট 13,700 টাকা, দোনোটাই যেহেতু ডেবিট, দোনোটা যোগ করে যোগফল ডেবিট পাশে বসবে, তাহলে দোনোটা যদি যোগ করি তাহলে আসবে 55,700 টাকা, 55,700 টাকা। এরপরে আমাদের আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট পাশে আছে 27,800 টাকা, ক্রেডিট পাশে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে আসছে 1,800 টাকা, যেহেতু একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে, যেহেতু ডেবিট বড় বিয়োগফল ডেবিট পাশে বসবে, তো 27,800 থেকে 1,800 বিয়োগ করে বিয়োগফল আসবে হচ্ছে 26,000 টাকা, তো এখানে ডেবিট পাশে আমরা 26,000 টাকা লিখবো। এরপরে পোস্টেজ এন্ড টেলিগ্রাম আমাদের 7,700 টাকা আছে, অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে 7,700 টাকাই থাকবে। ইকুইপমেন্ট 1 লক্ষ টাকা, অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে ডেবিট পাশে 1 লক্ষ টাকাই থাকবে। ড্রয়িং 51,700 টাকা, অ্যাডজাস্টমেন্টে ডেবিট পাশে আসছে 2,500 টাকা, যেহেতু দুটোটা ডেবিট তাহলে যোগ করতে হবে, তো যোগ করলে এটা আসবে হচ্ছে আমাদের 54,200 টাকা, 54,200 টাকা। তারপর আমাদের
ক্যারিজ 4000 আছে, অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে 4000 টাকাই থাকবে। ক্যারিজ মানে পরিবহন খরচ, যেহেতু এটা ডেবিট পাশে আছে, এটা ক্রয় পরিবহন। তারপরে সেলস আছে 10,49,000 টাকা ক্রেডিট পাশে, অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে আসছে 13,700 টাকা, যেহেতু দুইটাই ক্রেডিট যোগ করতে হবে, যোগফল ক্রেডিট পাশে দেখব। তো দুইটাই যোগ করে যোগফল ক্রেডিট পাশে আসবে 10,62,700, 62,700। তারপর আমাদের রিটার্ন দেওয়া আছে 20,000 টাকা। এই রিটার্নটা যেহেতু ডেবিট পাশে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সেলস রিটার্ন, আমাদের অ্যাডজাস্টমেন্টে কোনো রিটার্ন আসে নাই, তাহলে আগের মতো ডেবিট পাশে থাকবে 20,000 টাকা। এরপরে অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার 17,500 টাকা আছে, আমাদের অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে এটা যেহেতু ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে 17,500 টাকাই থাকবে, চেঞ্জ হবে না। রেন্ট ইনকাম ক্রেডিট পাশে আসে 31,500, ডেবিট অ্যাডজাস্টমেন্টে ডেবিট পাশে আসছে 4,000, যেহেতু একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে বিয়োগ করতে হবে, ক্রেডিট যেহেতু বড়, বিয়োগফল ক্রেডিট পাশে বসবে। আমরা যদি ক্রেডিট পাশে বসাই 31,500 থেকে 4,000 বিয়োগ করলে এটা আসবে 27,500, 27,500 ক্রেডিট পাশে থাকবে। তারপরে ক্যাপিটাল 1,07,000 টাকা, অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে 1,07,000 টাকাই থাকবে ক্রেডিট পাশে, যেহেতু ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশে লিখবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে ট্রায়াল ব্যালেন্সে ছিল 23,200 টাকা, অ্যাডজাস্টমেন্টে আসছে 3,700 টাকা, যেহেতু দুটোটাই ক্রেডিট, যোগ করতে হবে, যোগফল ক্রেডিট পাশে লিখবো। তো এটা আসবে 26,900 টাকা। এরপর আমাদের ডিসকাউন্ট আছে ডেবিট পাশে 2,500 টাকা, এটা যেহেতু শুধু ডেবিট পাশে ডিসকাউন্ট আছে, এটা হচ্ছে প্রদত্ত বার্তা এটা। তা আমাদের 2,500 টাকা অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে এখানেও আমাদের ডেবিট পাশে 2,500 টাকা থাকবে। ব্যাংক লোন 58,000 টাকা, অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে ব্যাংক লোন 58,000 টাকাই থাকবে, ক্রেডিট পাশে আছে, ক্রেডিট পাশেই বসবে। তারপর ক্লোজিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, তো আমাদের এখানে ক্লোজিং ইনভেন্টরি আছে হচ্ছে 2,95,000 টাকা, নতুন করে আসছে, আগে ছিল না, তাহলে এখনো ডেবিট পাশে 2,95,000 টাকা বসবে, যা আছে তা বসে যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স নতুন করে ডেবিট পাশে 1,800 আসছে, এখনো ডেবিট পাশে 1,800 বসবে। তারপর স্যালারিজ পেবল নতুন করে ক্রেডিট পাশে 2,900 আসছে, ক্রেডিট পাশে 2,900 লিখবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নতুন করে ডেবিট পাশে 2,700 আসছে, ডেবিট পাশে 3,700 আসছে, 3,700 লিখবো। আনআর্নড রেট রেভিনিউ নতুন করে ক্রেডিট পাশে 4,000 আসছে, আমরা ক্রেডিট পাশে 4,000ই লিখবো। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা। তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটটা তৈরি করা। তা আমরা ইনকাম স্টেটমেন্টে বসবে হচ্ছে আয় আর ব্যয়গুলা, ব্যালেন্স শিটে বসবে সম্পদ, দায়, মূলধন, উত্তোলনগুলা। তো খেয়াল করে দেখো, আমাদের এই যে প্রথমটা আছে, এটা হচ্ছে ক্যাশ এট ব্যাংক, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে বসবে, তো ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে 35,000 টাকা। এরপর আমাদের ডিসকাউন্ট, এটা ডেবিট পাশে আছে, এটা খরচ, তো ডেবিট পাশে যদি এটা খরচ হিসেবে থাকে, এটা ইনকাম স্টেটমেন্টে বসবে, ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। আচ্ছা, এখানে আমাদের ডিসকাউন্টটা ক্রেডিট পাশে ছিল, আমরা ক্রেডিট পাশে লিখবো। এরপর দেখো, আমাদের ডিসকাউন্টটা ডেবিট পাশে আছে, আমরা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখলাম। এরপর আমাদের ওপেনিং ইনভেন্টরি ইনকাম স্টেটমেন্টে বসবে ডেবিট পাশে। পারচেজ ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে। তারপর ব্যাড ডেটস এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে। রিটার্ন ইনকাম স্টেটমেন্টে, এটা যেহেতু ডেবিট আছে, ডেবিট পাশে লিখবো। রিটার্ন এগুলা ইনকাম স্টেটমেন্টে বসবে, ডেবিট পাশে আছে, ডেবিট পাশে লিখবো। তো স্যালারিস এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল জাতীয় যা কিছু আছে সব সম্পদ, সম্পদ ব্যালেন্স শিটে অ্যাসেটের পাশে 55,700। তারপর ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে। তারপরে পোস্টেজ এন্ড টেলিগ্রাম, এটা খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে। ইকুইপমেন্ট সম্পদ, ব্যালেন্স শিটে অ্যাসেটের পাশে। তারপর ড্রয়িং,
ব্যালেন্স শিটে ডেবিট পাশে, অ্যাসেটের পাশে মানে ডেবিট পাশে। তারপর ক্যারিজ, এটা ইনকাম স্টেটমেন্টে বসবে। তারপর সেলস ইনকাম স্টেটমেন্টে বসবে। তারপর রিটার্ন ইনকাম স্টেটমেন্টে বসবে। আচ্ছা, এই রিটার্নটা আমাদের এখানে ক্রেডিট দিকে ছিল, তাহলে এখানে আমার একটু ভুল হয়েছে, এটা ক্রেডিট পাশে বসবে। এখানেও আমাদের ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে বসবে। তারপর অ্যাকাউন্টস পেবল, এটাই ব্যালেন্স শিটে বসবে ক্রেডিট পাশে। তারপর রেন্ট ইনকাম, এটা আমাদের যেহেতু ইনকাম, এটা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে বসবে। তারপরে ক্যাপিটাল ইনকাম ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে 1,07,000। তারপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিপরীত সম্পদ, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে। এরপর হচ্ছে ডিসকাউন্ট, এটা ইনকাম স্টেটমেন্টে বসবে, যেহেতু ক্রেডিট পাশে আছে ক্রেডিট পাশে বসাবো। এরপর ব্যাংক লোন 6% ব্যাংক লোন, এটা দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে। তারপর ক্লোজিং ইনভেন্টরি, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে। অগ্রিম জাতীয় যা কিছু আছে সব সম্পদ। তারপর হচ্ছে স্যালারিজ পেবল, পেবল জাতীয় যত কিছু আছে সব দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে। তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা খরচ, ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে। আনআর্ন রেন্ট রেভিনিউ, আনআর্ন জাতীয় যত কিছু আছে সব দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে। আমাদের আর কোনো কিছু নাই, আমাদের এখন কাজ হচ্ছে নেট ইনকাম বা নেট লস বের করা। তো নেট ইনকাম বা নেট লস কিভাবে বের করব? ইনকাম স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট যে পাশে টাকা বড় সেই পাশে যোগফল দুই পাশে সেম লিখে ফেলতে হবে। তো আমরা দেখতেছি আমাদের ক্রেডিট পাশে টাকা বড়, তো ক্রেডিট পাশে যে টাকাগুলো আছে সবগুলো যদি যোগ করি যোগফল আসবে 11,12,700। 11,12,700। তো আমরা এখানেও লিখে ফেলবো ডেবিট পাশে 11,12,700। এখন এই 11,12,700 থেকে ডেবিট পাশে যে টাকাগুলো আছে এগুলা সব বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে আমাদের নেট ইনকাম আসবে হচ্ছে 3,26,200। এটা ডেবিট পাশে বসালাম। আর নেট ইনকাম যদি ডেবিট পাশে বসে ব্যালেন্স শিটে বসবে ক্রেডিট পাশে। তো ক্রেডিট পাশে কত লিখবো? 3,26,200। এখন আমাদের অঙ্কটা যদি ঠিক থাকে ব্যালেন্স শিটটা মিলে যাবে। তো ব্যালেন্স শিটের আমরা সবগুলা টাকা যদি যোগ করি আমাদের যোগফল আসবে হচ্ছে 5,42,500। ক্রেডিট পাশের যোগফল, ডেবিট পাশেরও যোগফল 5,42,500 আসছে। তার মানে আমাদের অঙ্কটা মিলে গেছে। এখন কাজ হচ্ছে কি, প্রত্যেকটা হিসাবের ডেবিট বা ক্রেডিট যে কোনো একটা যোগ করে দুই পাশে সেম সেম লিখে দেওয়া। তা আমরা যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট গুলা যোগ করি ক্রেডিট পাশের যোগফল আসবে 13,29,000। আমরা এখানে 13,29,000 লিখে ফেললাম ক্রেডিট পাশে, ডেবিট পাশেও লিখে ফেলবো 13,29,000। এরপরে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকের গুলো যদি যোগ করি যোগফল আসবে হচ্ছে আমাদের 3,24,400। 3,24,400। তা আমরা দুই পাশেই লিখে ফেলবো 3,24,400। আর ট্রায়াল ব্যালেন্সের যোগফল আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সেটা 13,08,700 দেওয়া আছে। 13,08,700। এখানে আমরা লিখে ফেলবো 13,08,700, দুই দিকে সেম সেম। তো এই হচ্ছে আমাদের ম্যাথটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই জানাবে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।